নমস্কার, স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আজ কথা বলবো কলকাতার সঙ্গে সাইকেলের সম্পর্ক নিয়ে। এমন আলাপ আমরা আগেও করেছি, অর্থাৎ আরেকটা পর্বে করেছি, এটা দ্বিতীয় ও শেষ পর্ব। সেখানে আমাদের অতিথি যারা আছেন আরও একবার পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। শতঞ্জীব গুপ্ত, সুনীশ কুমার দেব দুজনেই কলকাতা সাইকেল সমাজের দায়িত্বশীল সদস্য। এবং শতঞ্জীব বাবু তিনি একটা আলাদা ভূমিকা পালন করেন, একটা বিশ্বজনীন নেটওয়ার্ক যার সংক্ষিপ্ত নাম বাইকস, BYCS, তার তিনি এই সাইকেল সংক্রান্ত সিটি মেয়র। অর্থাৎ কলকাতায় তার দায়িত্ব হচ্ছে সাইকেলকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সাইকেল চালানো, তার প্রসার, এগুলোর জন্য প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া, সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হওয়া, আবেদন নিবেদন, র্যালি করা, সেই দায়িত্বটা তিনি পালন করেন সবাইকে সঙ্গে নিয়ে। সুনীশ কুমার দেব দীর্ঘদিনের সদস্য এই সংগঠনের এবং এই সংগঠনকে নানাভাবে দেখেছেন, এই সংগঠনের হয়ে এমনকি প্রশিক্ষণের কাজও করেছেন দীর্ঘদিন, যে প্রশিক্ষণ নিয়ে তিনি গর্বিত। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই প্রশিক্ষণ নিয়েছেন, অর্থাৎ সাইকেল চালানো শিখেছেন। আজকে আমরা শুরু করব এই জায়গাটা থেকে। 2020 সালে আপনারা একটা পত্রিকা বার করলেন, এই পত্রিকার নাম সাইকেল ও সমাজ। একটু যদি পত্রিকাটা নিয়ে বলেন। হ্যাঁ, সাইকেল ও সমাজ, এটা 2020 সালের বইমেলায় প্রথম প্রকাশ পেয়েছিল। আসলে সাইকেল নিয়ে যে একটা পত্রিকা বার হতে পারে আজকের ইন্টারনেটের সময়ে, সেটাই আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি। তারপর দেখলাম যে পত্রিকাটা বার করার সূত্রে কিন্তু নানান বিষয় আসছে, শুধু যে সাইকেল তা নয়। আমাদের শহর কিভাবে বাড়ছে, কিভাবে তার ট্রান্সপোর্ট প্ল্যানিং হচ্ছে, গণপরিবহন কমছে না বাড়ছে, তার সমস্যাগুলো কি, এগুলোও কিন্তু সাইকেলের সমস্যার সাথে যুক্ত। আমরা হাঁটতে কতটা পারছি, হাঁটার পথগুলো কীরকম, মানে সাইকেল মানে শুধু সাইকেলের কথা নয়, সাইকেল ও সমাজের কথা। তাই সাইকেল এবং সমাজ, সাইকেল ও সমাজ পত্রিকার নাম। এবং পত্রিকার সূত্রে কিন্তু নানান কথা এসছে, সারা পৃথিবীর কোথায় কিভাবে সাইকেল চালানো হয়, সেইখানকার সাইকেল অ্যাডভোকেসি কীরকম, সারা পৃথিবীতে কীরকম কাজ হচ্ছে, রাষ্ট্রপুঞ্জ এই সাইকেল চালানো নিয়ে কী তাদের বক্তব্য, রাষ্ট্রপুঞ্জের যে জলবায়ু পরিবর্তন বিষয়ক যে কনফারেন্স হয় সেখানে সাইকেল নিয়ে কী প্রস্তাব আসছে, সেগুলো আমাদের রাজ্যে শহরে কেন্দ্রীয়ভাবে কিভাবে তার পলিসিগুলো আসছে, সমস্ত কিছুই কিন্তু আমরা আনার চেষ্টা করলাম এই সাইকেল ও সমাজ পত্রিকায়। এই পত্রিকার প্রথম সংখ্যা যখন বেরিয়েছিল তখনও কোভিডের কামড়টা আমরা অনুভব করে পারিনি না, ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল বইমেলা উপলক্ষে। এবং সেখানে আপনারা কলকাতার বায়ু দূষণের বিশেষ প্রকৃতি, সত্য যা সামনে আসে না, এই শিরোনামে একটা প্রবন্ধ ছাপেন। এবং সেখানে আপনারা খুব বেশি যে তথ্য দিয়েছেন তা নয়, কিন্তু একটা মোটামুটি ধারণা দিয়েছেন যে কতটা দূষিত হয়ে গেছে আমাদের শহরের বায়ু এবং সেখানে সাইকেল কতটা জরুরি। কোনোভাবে আমরা বুঝি লিটল ম্যাগাজিনের ইম্প্যাক্ট খুব একটা সীমিত জায়গার মধ্যে পড়ে, কোনোভাবে এই যে প্রবন্ধগুলো ছেপেছিলেন তার কোনো প্রতিক্রিয়া পেয়েছিলেন? প্রতিক্রিয়া তো এসেছেই, অনেকে পত্রিকাটা সুখ্যাতি করেছেন, কিন্তু আমরা তো সুখ্যাতি শুধু চাই, আমরা চেয়েছি যে এই পত্রিকার কথাগুলো যেগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং খুব সৎভাবেই বিশ্বাস করি, সেইটা কোনোভাবে যারা নীতি নির্ধারক তাদের কাছে পৌঁছাক। অর্থাৎ আমাদের শহরে, এই একচিলতে শহর, কলকাতা তো খুব বেশি বড় শহর নয়, কিন্তু এই একচিলতে শহরের মধ্যে প্রতি কিলোমিটারে কি পরিমাণ গাড়ি আজকে বেড়েছে আপনি চিন্তা করুন। রাস্তায় বেরোলেই এটা বুঝতে পারবেন, আমাদের কারো কিছু বলার নেই। আপনি যেখানে আছেন, আপনারা শুনছেন, সেখানে চারদিকের সাউন্ডস্কেপটা লক্ষ্য করুন, নিঃশ্বাসটা নিয়ে দেখুন। কলকাতার প্রতি কিলোমিটারে আজকে গাড়ির সংখ্যা হচ্ছে প্রায় 500টি। একটা পরিসংখ্যান বলছে প্রতি কিলোমিটার রাস্তায় কলকাতায় গাড়ির দৈর্ঘ্য হচ্ছে 1.6 কিলোমিটার। মানে 1 কিলোমিটার রাস্তায় 1.6 কিলোমিটার গাড়ি আছে। মানে সমস্ত নথিভুক্ত গাড়ি যদি একদিন কলকাতায় বেরিয়ে পড়ে তাহলে কিন্তু সমস্ত রাস্তা ভরে যাবে, গাড়ির মাথায় গাড়ি তুলতে হবে। এই হচ্ছে আমাদের বাস্তব পরিস্থিতি। এর মধ্যে আমরা সাইকেল নিয়ে কথা বলছি এবং যাদের প্রয়োজন তারা সাইকেল চালাচ্ছেন, জীবিকার জন্য চালাচ্ছেন, কেউ শখ করে চালাচ্ছেন রোববার শনিবার, আমাদের মতো কেউ প্রতিদিন চালাচ্ছেন। কিন্তু আমরা যেটা বলছি, আমরা কিন্তু সাইকেলের সূত্রে একটা বড় সামাজিক আন্দোলনের কথা, যেটা সারা পৃথিবী জুড়ে চলছে, সেই কথাটাই বলতে চাইছি। অর্থাৎ আমাদের এই পরিবহন ব্যবস্থায়, এই নগর ব্যবস্থায় পথচারী এবং সাইকেলকে কেন্দ্র করে আমাদের পরিকাঠামো বানাতে হবে। এবং তাতে পথচারীরা যদি একটা শহরে ঠিক করে তাদের
যাতায়াতের সুবিধাটা পান, সাইকেল যদি ঠিক করে যাতায়াতের সুবিধাটা পান, তাহলে কিন্তু সেই শহরটা সবার জন্য অনুকূল একটা অবস্থার মধ্যে পড়তে পারে, বাসযোগ্য হবে। সুনীশবাবু, আপনাদের পত্রিকারই একটি প্রবন্ধ থেকে আমি পাচ্ছি বাঙালি মেয়ের বাইসাইকেল চড়ার ইতিহাস। খুব আকর্ষণীয়। এই কথাটা জানতে চাইব, কিন্তু তার সঙ্গে একটা কথা যেটা রয়েছে আমি একটু উল্লেখ না করে পারছি না। এখানে প্রবাসী পত্রিকার কথা উল্লেখ করা হয়েছে 1903 সালের কথা। সেখানে তখন সাইকেল মানে ধনীর সম্পত্তি, এবং ধনী সন্তানরা সাইকেল রেস করছে, এটা নিয়ে প্রবাসী পত্রিকায় আর কি একটু বিরক্তি প্রকাশ করা হয়েছে। এখন তো সাইকেল রেস হয় না, মোটর সাইকেল রেস হয়, এবং কখনো কখনো সেটা বিপজ্জনক হয়ে যায়। রাতের গভীরে সেই রেস চলে কখনো কখনো, এমন আমরা নিজের চোখে দেখেছি। বিভিন্ন জায়গায় হতে পারে সেটা। আমরা সেইখানে সীমাবদ্ধ না থেকে বরং এই বড় জায়গাটার কথা বলি। আপনি প্রশিক্ষণের প্রসঙ্গে মেয়েদের সাইকেল চালানো শেখার কথা বলেছেন, আপনি নিজে ট্রেন করেছেন। এই মেয়েদের সাইকেল চালানোটা একটা বড় ভূমিকা নিতে পারে নিঃসন্দেহে। আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন বলি যে মা যদি সাইকেল চালায় শিশুও সাইকেল শিখবে। তো এইটা নিয়ে যদি বলেন আপনাদের ভাবনাটা। মানে আমরা শুরু করেছিলাম যাকে, সে হচ্ছে নাতনি, মানে মহিলা মানে স্কুল স্টুডেন্ট। কিন্তু ওকে শুরু করার পর আমরা যে আবেদনগুলো আমাদের কাছে জমা পড়তে থাকলো, তাতে সবসময় দেখলাম রেশিওটা মেয়েদের বেশি। সাইকেল চর্চার মধ্যে আমরা জানতাম যে সাইকেল যবে থেকে চলছে সারা পৃথিবীতে, চালু হয়েছে, মেয়েরা যে কোনোভাবেই হোক তাদের একটা স্বাধীনতার একটা স্বাদ পেয়েছে সাইকেল চালিয়ে। মেয়েদের মধ্যে সাইকেল একটা আত্মিক যোগাযোগ মেয়েদের সঙ্গে হয়েছে। সেটার আমরা একদম এক্সপেরিমেন্টালি প্রুভড হলো আমাদের যখন শেখাতে গেলাম। সত্যি সত্যি এটা আমার ভাবনায় ছিল না যে এত মেয়েরা আসবে। এবং শুধু তাই না, যদি অবাক হয়ে যাবেন যে যদি বয়সের কথা ভাবি, তাহলে 60 বছরের উপরে হোম মিনিস্টার মানে গৃহমন্ত্রী যারা 60 বছরের উপরে তাদের বয়স, এরকম 6 জন আমাদের কাছে সাইকেল শিখেছেন। দারুণ ব্যাপার। তাদের পরিবারে তাদের স্বামীর কাছ থেকে সম্মতি নিয়েছেন, সাইকেল শিখেছেন, এবং তারা সাইকেল কিনেছেন। আজকে 2 বছর হলো তারা সাইকেল চালাচ্ছেন। বয়স অনুযায়ী কিছু অসুবিধা থাকবে, এবং আমরা যে পদ্ধতিতে শেখাই তাতে পড়ে যাওয়ার ভয়টা খুব কম থাকেই না প্রায়। ফলে তারা অনেকে নিশ্চিন্তে শিখেছেন, এবং এনারা শেখার ফলে কি হয়েছে, আরও বেশি বেশি মেয়েরা আসছে। কারণ অলরেডি এই মহিলারা সেখানে যুক্ত রয়েছেন, তারা ইনস্ট্রাক্টর হয়ে গেছেন। ফলে মেয়েরা ইনস্ট্রাকশন দিলে অন্য মেয়েদের যুক্ত হতে কোনো অসুবিধা নেই। ফলে আমাদের ওখানে পার্সেন্টেজ ধরলে 70-30। আসলে সাইকেলের ঘন্টির আওয়াজের মধ্যে পার্থক্য নেই, না হলে আলাদা করে এই প্রবীণাদের সাইকেলের ঘন্টি আওয়াজ রেকর্ড করে আমরা শোনাতাম হয়তো। একটা জিনিসই বলি আমি, মজার কথা, কিন্তু এর মধ্যে অনেক বেদনাও আছে। একজন মহিলা, সে আমাকে এসে বলল, স্যার আমাকে সাইকেল শেখাবেন? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। কেন শিখবেন? বলছে, না আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, এবং বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে গেলে আমার যে বাস ভাড়া লাগে, যাবার সময় 20 টাকা, আর আমি ফেরবার সময় 10 টাকা 30 টাকা, আবার ওকে আনতে যাবার সময় 30 টাকা, এই 60 টাকা খরচ করা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। সাইকেল হলে আমি এই কাজটা করতে পারি। তাকে যখন শেখালাম, সে আনন্দের সঙ্গে তার মেয়েকে পেছনে বসিয়ে সে দেখি নানা কাজ করছে, এবং তার সঙ্গে বাড়ি বাড়ি কাজ করছে, পাশাপাশি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছে। এরকম অনেকেই আছে। এখানে আপনাদের পত্রিকা থেকেই উল্লেখ করতে চাইব তপতী মিত্রের কথা। আমাদের দেশ যখন স্বাধীনতা পায়নি, তপতী মিত্রের যে সাইকেল নিয়ে যাকে বলে বীর ধর্ম প্রকাশ, এবং সাইকেল রেসে নেমে সেই কোট আনকোট ফিরিঙ্গি মেয়েদের হারিয়ে দেওয়া, সেটা আমাদের কাছে একটা গর্বের জায়গা। যেখানে প্রথম হয়তো তার সম্পর্কে খুব খারাপ কথা বলা হয়েছে, যে সাইকেল চালাচ্ছে, খুব খারাপ ব্যাপার, হ্যান ত্যান। এরকম অনেক নারী আছেন যারা সাইকেল চালিয়ে মানে মানুষের চোখে পড়েছেন, অন্তত তার এলাকার মানুষ তাকে দেখেছে সাইকেল নিয়েই যেতে বারবার। কে কি বলেছে তাতে কিছু আসে যায় না। শতঞ্জীব বাবু যদি একটু যুক্ত করেন। এই সূত্রে বলতে পারি যে বিপ্লবী কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়াদেদার, যারা একটু ছোট বড় ছিলেন এবং দুজনেই বেথুন কলেজে পড়তেন, এবং এই সব বর্ণনা আছে তারা একদম সকালবেলা উঠে তখন সাইকেল চালাতেন ওই অঞ্চলে। এবং তখন কিন্তু মেয়েদের কাছে সাইকেল চালানো মানে একদম নতুন একটা যুগের সূচনা হচ্ছে, যেখানে নারীবাদ চলে এসছে পাশ্চাত্যে। এবং একথা না বললেই নয় যে এই যে নারীবাদের যে জন্ম, মানে আগের শতাব্দীর শেষ দিকে,
এটা কিন্তু একদম একসাথে হয়েছে। মানে সাইকেল যখন পপুলার হয়, মানে 1885 পরে 1890 এই সময়কাল থেকে যখন ওই সেফটি বাইসাইকেল তৈরি হয়, তখন থেকেই কিন্তু ইউরোপ এবং আমেরিকার মেয়েদের কাছে সাইকেল পৌঁছে যায়। তখনই কিন্তু স্যাফরাজেট মুভমেন্ট তৈরি হয়, ভোটের অধিকারের জন্য যে আন্দোলন। এবং ভোট দিতে মেয়েরা কিভাবে যাবে? সাইকেল চড়ে যাবে। অর্থাৎ এই যে নারীবাদের যে জন্ম, আধুনিক নারীবাদের যে জন্ম, তার সাথে কিন্তু সাইকেল জুড়ে আছে ঐতিহাসিকভাবেই। এবং আমাদের দেশেও তার ছোঁয়া এসেছিল। আমি নিজের ব্যক্তিগত কথা বলতে পারি, আমার মায়ের একটা ছবি আমি ছোটবেলায় দেখেছিলাম সাইকেল নিয়ে। মানে সাইকেল নিয়ে মেয়েদের ছবি তোলাটা কিন্তু তখন একটা একটু শিক্ষিত পরিবারের একটা রেওয়াজ ছিল, আপনি খেয়াল করে দেখবেন। এখন হয়তো সেই রেওয়াজ আর নেই, এখন হয়তো তার বদলে স্কুটি এসে গেছে। মানে নারী ক্ষমতায়ন এবং তার একটা স্বাচ্ছন্দ্য অবস্থার প্রতীকটা যেন বদলে গেছে। কিন্তু সাইকেল কিন্তু বহুদিন ধরে এই অবস্থাটা নিয়েছিল মেয়েদের কাছে। ঠিক এইখানে একটা জিনিস, আজকের অনুষ্ঠানে কলকাতার ডায়েরিতে আমরা মূলত শহরের কথাই বলছি, কিন্তু কথায় কথায় মফস্বলের কথা, শহরতলির কথা এসেই যাচ্ছে। তো এই যে শহরতলি থেকে আসছেন যারা, হয়তো তাদের অভ্যেসটা ছিল সাইকেলে করে যাতায়াত করা। আমি বর্তমান সময়ের কথাই বলছি, আমি খুব পুরনো দিনের কথায় যাচ্ছি না আর কি। তাদেরও মানে বাধ্য হতে হচ্ছে ওই অভ্যেসটা ত্যাগ করতে। ফলে এইখানেও কিন্তু মানে তারা সুযোগ পেলে কিন্তু তারা করতেন, তাই না? ঠিক একদম। মানে একটা বড় শহর মানে অসংখ্য গ্রাম, অসংখ্য মফস্বল। কলকাতায় যারা বাঁকুড়া থেকে আসছেন, যারা বর্ধমান থেকে আসছেন, তিনি হয়তো ছোটবেলায় সাইকেলই চালিয়েছেন শুধুমাত্র। মেদিনীপুর শহরে সাইকেল নিয়ে একজন মানুষ সারা দিনে এ প্রান্ত থেকে ও প্রান্ত করে যান। মানে সেই শহরের আয়তন যেরকম, সাইকেলই যথেষ্ট তার জন্য। তিনি যখন কলকাতায় আসছেন, তিনি কিন্তু এই মাইন্ডসেটটা তার বদলে ফেলতে হচ্ছে যে এখানে সাইকেল চলবে না, এখানে সাইকেল চালানো যাবে না, এখানে আমাকে মোটর বাইক চালাতে হবে অথবা গাড়ি চালাতে হবে, মানে ব্যক্তিগতভাবে যদি আমি যাতায়াতের ব্যবস্থা করতে চাই। অর্থাৎ আমার অভ্যেসটা কিন্তু আমি বড় শহরে এসে পাল্টে ফেলছি, পাল্টাতে বাধ্য হচ্ছি। কারণ বড় শহর আমাকে সেই সুযোগটা দিচ্ছে না, সেই পরিসরটুকু দিচ্ছে না, সেই জায়গাটুকু আমি বার করতে পারছি না সাইকেলের জন্য। এইটাই কিন্তু আমরা বার করার কথা বলছি, নানাভাবে বলছি। এখানে একটা কথা, একটু ইতিহাসে যদি ফিরে যাই, আজকে কলকাতা সাইকেল সমাজ, সেখান থেকে দুজন প্রতিনিধি আমার সামনে বসে আছেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। বেঙ্গল সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন, এটা তো একেবারে 19বিংশ শতকের শেষে তৈরি হয়েছিল। তার মানে সাইকেলকে ঘিরে একটা অ্যাসোসিয়েশন তৈরি করা, জোট বাঁধার যে আগ্রহ, সেটা তখনও ছিল, হয়তো প্রয়োজনটা ভিন্ন ছিল। আজকের মোটর গাড়ির সঙ্গে বোধহয় তখনকার সাইকেলকে যোগ করা যায়। সুনীশবাবু যদি বলেন। সেই সময় তো মোটর গাড়ি তো সেভাবে আসেনি, সাইকেল একটা নতুন রূপ পেয়েছিল। মোটামুটি 1886 সাল নাগাদ যে মডেলটা আসে, সেটাই প্রায় এখনকার মতনই মডেল। এবং তখন এই চর্চাটা ইউরোপে যেমন ছিল, আমাদের এখানেও ব্রিটিশদের হাত ধরে আমাদের এখানে সাইকেল চলে আসে। এবং এই সাইকেল অনেকেই চড়েন। আমরা তো জানি, গল্পে পড়েছি যে এইচ বোস, হেমেন্দ্র মোহন বোস, উনি তো সাইকেলের ব্যাপারে পথিকৃৎ ছিলেন। এবং উনি আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং জগদীশ বসু এনাদেরকে নিয়ে সাইকেল শেখাতে যেতেন, ময়দানে আসতেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই সাথে আমাদের অবলা বসু, উনিও শিখেছিলেন, এবং নির্মল মহলানবী, হ্যাঁ, উনিও শিখেছিলেন। এবং আমি সেই সূত্রে পেলাম যে মেঘনাথ সাহা, উনি যখন হিন্দু হোস্টেলে থাকতেন, উনি সাইকেলে করে উনি পড়াতে যেতেন। এটাও আমি মেঘনাথ সাহা পরিবারে তার নাতি, আমার বন্ধু, সেই সূত্রে জানলাম। আবার এটাও জানলাম যে বসু পরিবারে সত্যেন্দ্রনাথ বসু সাইকেল চালাতে পারতেন কি না শুনিনি, কিন্তু ওনার কন্যারা প্রত্যেকে সাইকেল শিখেছিলেন এবং সাইকেল চালাতেন। এইগুলো আলোচনার মধ্যে আসছে, মজা লাগছে। এবার কলকাতাতেই থাকতেন, এবং কলকাতাতে অদ্ভুতভাবে এই মেয়েদের মধ্যে একটা আকর্ষণ ছিল, এবং সেই সব পরিবারের মধ্যে সাইকেল ঢুকে গিয়েছিল, যেগুলো আমি বসু পরিবার থেকে বা সাহা পরিবার থেকে জানতে পারছি। জগদীশচন্দ্র বসুর গল্প, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের গল্প, এগুলো তো আছেই। ফলে এই যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটা নতুন করে আবার ফিরে আসুক, এইটা আমরা কলকাতা সাইকেল সমাজ থেকে বিশেষভাবে চাইছি। শতঞ্জীববাবু, এই সাইকেল সমাজের যে কাজের ধারা, তার সঙ্গে তো ইউরোপের বা অন্য মহাদেশের কিছু শহরের কাজের ধারার মানে সমধর্মী সোসাইটির মিল আছে আর কি। তো কিভাবে বিনিময় হয়? মানে যেহেতু আপনাকে এই সাইকেল সংক্রান্ত মেয়র করা হয়েছে কলকাতার, আপনার তো একটা দায়িত্ব পালন করতেই হয়। কিভাবে বিনিময়টা হয় তাদের সঙ্গে? আমাদের নেটওয়ার্কের সূত্রে আমাদের মাঝে মাঝে মিটিং হয়। এখন তো অনলাইন মিটিং সবসময়ই আমরা করতে পারি।
তাতে কিছু ভাবনার আদান প্রদান তো অবশ্যই হয়। অন্যান্য শহরে কী ধরনের কাজ হচ্ছে, তারা কী ধরনের মডেলে কাজ করতে চাইছে, সেগুলো আমরা দেখি। কিন্তু সেইগুলো দেখার সাথে সাথে কিন্তু একটা হতাশাও হয়, কারণ ইউরোপের সাইকেল আন্দোলন যে সময় শুরু হয়েছিল আমরা তার থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। আমি আমস্টারডামের কথা যদি বলি, নেদারল্যান্ডসের সমস্ত শহর জুড়ে স্টপ চাইল্ড মার্ডার বলে নেদারল্যান্ডসে একটা আন্দোলন শুরু হয় এই 70-এর দশকে। প্রচুর গাড়ির সংখ্যা বেড়ে গেছিলো। আজকের কলকাতার সাথে 1970-এর আমস্টারডামের কিন্তু আপনি তুলনা টানতে পারেন। মানে প্রচুর গাড়ি, চারিদিকে গাড়ির ভিড়। এই অবস্থায় যেটা হচ্ছিল, প্রচুর শিশু মৃত্যুর ঘটনা ঘটছিল পথ দুর্ঘটনায়। বাচ্চারা খেলতো, ওরা কিন্তু এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং এই গাড়ি অধ্যুষিত একটা শহর কিন্তু এই আন্দোলনের ফলে বদলে যায় এবং সাইকেলকে কেন্দ্র করে তাদের রাস্তাঘাট, তাদের সমস্ত পথঘাট, পথচারীদের গুরুত্ব দিয়ে সাইকেলকে কেন্দ্র করে তৈরি হতে শুরু করে। এবং এই দীর্ঘদিন ধরে এই চর্চাটার মধ্যে থেকে তারা কিন্তু আজকে যে শহরটা পেয়েছে, অন্তত কিছু শহরের তো নাম করাই যায় ইউরোপে, আমেরিকায় দু একটা শহরে, যারা কিন্তু সাইকেলকে সব থেকে প্রথম গুরুত্ব দেয় তাদের পরিবহন ব্যবস্থার মধ্যে। এবং শুধু সাইকেলে সব জায়গায় যাচ্ছে তা নয়, আমরা কলকাতাতেও যেটা চাইছি সেটা কিন্তু আমরা বলছি না। আমরা বলছি যে সাইকেল সব জায়গায় যাবে না। আপনি যখন 25 কিলোমিটার যাচ্ছেন তখন একটা পাবলিক ট্রান্সপোর্টই আপনি ধরবেন, কিন্তু আপনি মেট্রো রেলের স্টেশন অবধি আপনি সাইকেলে পৌঁছে যাবেন। সেখানে একটা চমৎকার স্ট্যান্ড থাকবে যেখানে আপনি খুব সামান্য খরচায় বা বিনা পয়সায় আপনার সাইকেলটা রাখবেন, আবার নেবে, আপনি আবার একটা অন্য স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে চলে যাবেন। আজকে যেমন এই আকাশবাণী স্টুডিওতে আমি বসে আছি, আমি কিন্তু সাইকেলটা রেখে এসেছি টালিগঞ্জ স্টেশনে। এবং আমি যদি পেতাম যে এই ধর্মতলা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যদি আমি একটা সাইকেল স্ট্যান্ড পেতাম, একটা সাইকেল শেয়ারিংয়ের ব্যবস্থা যদি থাকতো, আমি কিন্তু এই আকাশবাণী ভবন অবধি 1 কিলোমিটার পথ কিন্তু সাইকেলেই আসতাম। তার মানে সেটা জনমালিকানা, আলাদা করে কারো সাইকেল নয়, না, পাবলিক শেয়ারিং সিস্টেম। আচ্ছা। এটা কিন্তু একটা সাইকেল পরিকাঠামোর অংশ। মানে বিভিন্ন জায়গায় সাইকেল শেয়ার করা যাবে। মানে আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে একটা সাইকেল শেয়ার করে আমি চলে গেলাম অমুক জায়গায়। যিনি ফেরিতে নামছেন, হাওড়া থেকে ফেরি করে বাবুঘাটে নামলেন, তিনি বিবাদীবাগ অবধি একটা সাইকেল নিয়ে চলে যাবেন এবং তার অফিসের তলায় চমৎকার সাইকেল স্ট্যান্ড থাকবে, তিনি সেখানে রেখে দেবেন। অথবা হাঁটার ব্যবস্থাটাও খুব চমৎকার হবে। এই যে সূত্রগুলো যদি আমরা একটু মিলিয়ে দিই, তাহলেই কিন্তু একটা বড় কাজ হয়ে যাবে। ভাবতে গিয়ে বেশ মজা লাগছে। মানে ফেরিতে পার হওয়ার সময় শুধুমাত্র সাইকেল নৌকোয় তোলার ক্ষেত্রে যতটা জায়গা নেওয়া হয় সেটা খুব বেশি। যদি ওপারের সাইকেল আমি ব্যবহার করতে পারি, হ্যাঁ, এপারের সাইকেল উনি ব্যবহার করতে পারেন, তাহলে এই ব্যাপারটা থাকে না, খুব সহজে মিটে যায়। ট্রেনের মধ্যেও সাইকেল তোলা হয়, তার জন্য কিন্তু ঝগড়াঝাটি হয়, কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে করা যায়। কারণ বহু দেশে, সেই সব দেশের জনসংখ্যা অবশ্যই আমাদের দেশের মতো নয়, কিন্তু বহু দেশে কিন্তু ট্রেনে এবং বাসে সাইকেল তোলার রীতি বহুদিন থেকেই চালু আছে। আমাদের শহরেও কিন্তু চাইলে চেষ্টা করা যায়, দিনের একটা নির্দিষ্ট সময় কিন্তু সাইকেলের জন্য একটা কামরা অন্তত বরাদ্দ রাখা যেতে পারে। এটা এখন হয়তো খুব অবাস্তব লাগছে, আমাদের কিন্তু এভাবেই চিন্তাভাবনাগুলো এগোতে হবে। সুনীশবাবু, একটা জায়গায় আমাদের যারা আপনাদের দেখে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি, তাদের মনে হয় যে এই ব্যাপারটাকে অন্য দিক থেকেও তো ছড়ানো যায়। যেমন আপনারা পত্রিকা প্রকাশ করার জন্য বইমেলার কোনো একটা স্টল ব্যবহার করছেন বা টেবিল ব্যবহার করছেন। বইমেলার মতো একটা বড় সমাবেশকে আরও বেশি করে কি ব্যবহার করা যায়? আপনি চাইলেই যে হবে তা নয়, আরও অনেককে চাইতে হবে, বহু মানুষকে চাইতে হবে, তবে না আপনাদের জোর বাড়বে ব্যাপারে। তেমনি ধরা যাক শিল্প মেলা হচ্ছে, সঙ্গীত সম্পর্কিত মেলা হচ্ছে, সরকারি বেসরকারি নানা রকম হতে পারে, ছোট মেলাও হতে পারে, সেটা হয়তো এতটা বড় নয় এই ধরনের মেলার মতো। এইগুলোর ক্ষেত্রে ব্যবহারটা কেমন পান? মানে সেক্ষেত্রে কি আপনাদের খুব আপ্যায়ন করা হয়, না কি চালু ধারার মতোই বলে দেওয়া হয় না সাইকেল নিয়ে এত মাথামাতির কোনো প্রয়োজন নেই? মূলত বইমেলাটাই বলি, কারণ অন্য সব মেলাতে আমরা এখনও সেভাবে অ্যাপ্রোচ করিনি। কলকাতা বইমেলা আমরা অ্যাপ্রোচ করেছিলাম আমাদের কমিটির কাছে, যে যারা সাইকেলে আসবেন তাদের জন্য আপনারা একটা স্ট্যান্ড রাখবেন। সেটা বইমেলা কর্তৃপক্ষ গ্রহণ করেন এবং তারা সেই ব্যবস্থা রাখেন। প্রতি বছর বইমেলায় দুপাশে, উত্তর দক্ষিণ দুটি প্রান্তে সাইকেল রাখার জন্য ব্যবস্থা রাখা হয় এবং সেখানে অনেকে সাইকেল রাখেন এবং পুলিশ পাহারারও ব্যবস্থা আছে। আর এছাড়া মেলার মধ্যে আমাদের সাইকেলের স্টল ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পত্রিকা বের করা, মানুষের সঙ্গে কথোপকথনে যাওয়া। একটা ব্যাপার লক্ষ্য করি, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে সময়ে পৌঁছনোর যে একটা তাগিদ মানুষের মনের মধ্যে, যতটা সে ভাবছে, কারণ কলকাতা শহরে কিন্তু যত দ্রুতগতি গাড়ি আমি ব্যবহার করি না কেন, অ্যাভারেজ স্পিড কিন্তু মোটামুটি 20-25 কিলোমিটারের লেভেলই, তথ্য তাই বলছে।
যে অ্যাভারেজ স্পিড গিয়ে দাঁড়াচ্ছে, কারণ আমি চাইলেই তো যেতে পারবো না, সিগন্যাল আছে। তো মেলাগুলোর মধ্যে আমরা এই প্রচারগুলো করার চেষ্টা করি মানুষের কাছে, যে আপনারা এটা একবার পরখ করে দেখুন, যেটা শতনজীব বললেন, যে এই একটা নির্দিষ্ট দূরত্বর মধ্যে যদি আপনি সাইকেল ব্যবহার করেন, তাহলে মেলাগুলো একটা উপযুক্ত জায়গা। আমরা আরও বেশি বেশি করে এই জায়গাগুলো কভার করব। আমাদের মহিলা সদস্যদের নিয়েও আমরা বিভিন্ন মেলা, যেমন অন্য মেলাগুলো আপনারা বললেন, যাতে মেয়েদের বেশি প্রাধান্য থাকে, সেসব জায়গা তো আমরা এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করব, আমরা ভাবছি এগুলো। আমরা আজকের অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। কতগুলো জিনিস মনে পড়ে যায়, আর সাইকেলের প্রসঙ্গ উঠলে সেই মনে পড়াটাকে একেবারে বাদ দেওয়া যায় না। আগে দিন রাতব্যাপী সাইকেল চালানো হতো। সেই সাইকেল চলছে চলছে চলছে, লোকজন ভিড় করে দেখছেন সেটা। কেউ কেউ আবার তাকে একটু জল খাইয়ে দিয়ে এলেন, হয়তো কেউ কেউ একটা খাবার খাইয়ে দিয়ে এলেন, কেউ কেউ একটা টাকার নোট সেফটিপিন দিয়ে গেঞ্জিতে আটকে দিলেন। এই ব্যাপার হতো। সাইকেল রেস একটা ব্যাপার ছিল, এমনকি স্লো সাইকেল রেস একটা ব্যাপার ছিল, সেটাও আমরা কখনো কখনো করেছি। কত ধীরে চালানো যায়, একটা দূরত্ব কত বেশি সময় অতিক্রম করা যায়। তো খুব স্বাভাবিক যে সাইকেলটা যদি আউট অফ ফেভার হয়ে যায়, সেটা যদি কৌলিন্য না পায়, তাহলে সেগুলো বন্ধ হয়ে যাবে। তবু এগুলো নিয়ে কি আপনাদের কোনো ভাবনা আছে শতনজীব বাবু? দেখুন, আপনি যে সময়টার কথা বলছেন তখন কিন্তু একরকমভাবে আমাদের সমাজে সাইকেল গুরুত্ব পেত। বাইসাইকেল কালচার বলে একটা কথা খুব চালু আছে ইউরোপে, সেটা কিন্তু আমাদের দেশেও একরকমভাবে ছিল, এবং যার ফল কিন্তু এই অনুষ্ঠানগুলো, অবিরাম সাইকেল চালানো, স্লো সাইকেল রেস, এইগুলো কিন্তু সেই কালচার থেকেই উঠে আসা একটা ব্যাপার। এবং তখন কিন্তু আমাদের ওই সিনেমার নায়কদেরও সাইকেল চালাতে দেখা যেত, সিনেমায় সাইকেল থাকতো, নানান ব্যাপার। তা সেইটা কিন্তু আমরা হারিয়েছি, সেই কালচার থেকে আমরা অনেকটা সরে এসেছি। আমরা একদম সত্যিই একটা ওই অটোমোবাইল কালচারের মধ্যে রয়েছি, ব্যক্তিগত অটোমোবাইল, এবং সেখানে সাইকেল ক্রমশ অনেক মানুষের কাছে গুরুত্ব হারাচ্ছে। আবার এটার পাশাপাশি কিন্তু অনেক মানুষের কাছে এখনও সাইকেল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। হয়তো আমাদের সারা ভারতের পরিসংখ্যান দেখলে, ভারতের পরিসংখ্যানটা হচ্ছে আমাদের প্রায় 50% ঘরে কিন্তু সাইকেল আছে, 51% ঘরে কিন্তু সাইকেল আছে, এবং গাড়ি আছে মাত্র 7% ঘরে। অথচ কিন্তু সেই কালচারটা কিন্তু ডমিনেট করছে কিন্তু ওই 7%। আমাদের পলিসিকে, আমাদের রাস্তাকে, আমাদের কালচারকে ডমিনেট করছে ওই 7%ই। অর্থাৎ এই কালচারটা যদি আমরা সবার কালচার হিসেবে ভাবি, ধনী দরিদ্র নারী পুরুষ নির্বিশেষে যদি সবাই সাইকেলকে গুরুত্ব দিই, সাইকেলের কালচার হিসেবে উঠে আসে একটা শহরের কালচার হিসেবে, তাহলে কিন্তু শহরের পক্ষেও ভালো এবং সমস্ত মানুষের পক্ষেও ভালো। আমরা যাতায়াত ব্যবস্থার মধ্যে যদি একটা সমতা আনার চেষ্টা করি, তাহলে কিন্তু সাইকেলকেই গুরুত্ব দিতে হবে এবং পাবলিক ট্রান্সপোর্টকে গুরুত্ব দিতে হবে। তাহলে কিন্তু ব্যক্তিগত গাড়িকে গুরুত্ব দিলে আমরা কিন্তু বহু মানুষকে প্রান্তিক করেই রেখে দেব, যেমন এখন রয়েছে। অনুষ্ঠান শেষের আগে মোক্ষম জায়গাটায় আসি। অনেক আলোচনা আমরা করতে পারবো, সেটা স্টুডিওতে হোক, স্টুডিওর বাইরে হোক, কিন্তু মূল যে জায়গাটা, সাইকেল চালানোর সুযোগ রাস্তায় থাকা এবং নগর প্রশাসনের পক্ষ থেকে একটা আনুকূল্য পাওয়া, এই ব্যাপারটায় সামগ্রিকভাবে কলকাতা সাইকেল সমাজ কতটা এগোতে পেরেছে, আমরা কতটা আশাবাদী হতে পারি? সনীশবাবুকে দিয়ে শুরু করি। এই ব্যাপারে প্রথম থেকে কলকাতা সাইকেল সমাজ লক্ষ্য করেছে যে সাইকেলকে খুব বেশি ওয়েলকাম ওরা করে না। আমরা অনেকবার কথা বলেছি। আর একটা বিশেষ কথা এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যারা সাইকেল চালান, সাইকেল নির্ভর যাদের জীবন, তাদের না কাউকে আমরা খুব বেশি অসুস্থ হতে দেখি না। আমাদের কলকাতা সাইকেল সমাজে যারা রেগুলার সাইকেল চালান, যারা দিনে 100 কিলোমিটারও সাইকেল চালান, এইসব অভিজ্ঞতা আমাদের আছে। আমার বয়স 70 পেরিয়ে গেছে, 72 চলছে। আমাদের আরও সিনিয়র আছেন 76-77 বছর বয়স, তারা 100 কিলোমিটার যাচ্ছেন, শরীর ভালো থাকে। এই কথাটা বলতে চাইছি এই প্রসঙ্গে। আমরা কলকাতা পুলিশকে কথা বলি, তারাও বলে এটা সাইকেল চালালে শরীর ভালো থাকে। এখানে একটা গ্যাপ হচ্ছে। শতনজীববাবু, আমাদের এই যে সময় গ্লোবাল ওয়ার্মিংটা মুখে মুখে ফিরছে, বিশ্ব উষ্ণায়ন সবাই জানেন, সেখানে সাইকেলকে উৎসাহ দিলে, সাইকেলের প্রসার ঘটলে আমাদের এই বায়ু দূষণ কমবে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড যে মিশে যাওয়া সেটা কমবে। এমনকি আপনাদের নথিতেই আমরা দেখতে পাচ্ছি 7 কিলোমিটার একটা গাড়ি যদি যায় আর একটা সাইকেল যদি যায়, পার্থক্যটা হয় 1 কেজি 1 কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড কম বাতাসে মেশে। তো এটা একটা খুব বড় তথ্য আর কি। তো এইরকম একটা জায়গা থেকে খুব স্বাভাবিক যে সারা পৃথিবীর যে নগরায়নের নকশা, সেখানে সাইকেল আসবে, যেখানে পেট্রোল পড়ে না, যেখানে ডিজেল পড়ে না। তো আরবান যে প্ল্যানিং, তার মধ্যেও সাইকেল ঢুকে যাবে, তার জন্য সুযোগ থাকবে বা পরিসর থাকবে।
তো এই বিষয়টা নিয়ে, অর্থাৎ আজকের সময়ে সাইকেলকে আরও সুযোগ দেওয়ার ক্ষেত্রে নগর পরিকল্পনার মধ্যে তার স্থান, এটা নিয়ে আপনার ভাবনাটা কি? কলকাতায় যে আন্দোলনটার কথা সুনীশদা উল্লেখ করলেন, সেটা ওই কলকাতার সাইকেল নিষেধাজ্ঞা আছে সেই জায়গা থেকে একটা কলকাতা আন্দোলন এখনও চলছে। কিন্তু সারা পৃথিবীতেই এই আন্দোলনটা চলছে যে আরও বেশি করে সাইকেলকে গুরুত্ব দিতে হবে। এটা দেখা গেছে যে যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন, যারা এই ব্যাপারে অ্যাক্টিভিস্ট, তারা বলছেন যে আমাদের কার্বন এমিশন সারা পৃথিবীতে যেটা হয় তার প্রায় 27% হয় পরিবহন ক্ষেত্র থেকে, এবং পরিবহন ক্ষেত্রের বেশিরভাগটাই হচ্ছে এখনও সারা পৃথিবীতেই ফসিল ফুয়েল, মানে ডিজেল, পেট্রোল ইত্যাদি। এবং ইলেকট্রিক কারও যদি আপনি ব্যবহার করেন, সেই উল্টে পাল্টে কয়লা পোড়াচ্ছেন। এটা যদি আমরা কমাতে পারি, অর্থাৎ সেই শহরের ছোট ছোট যাতায়াতগুলোয় যদি আমরা অ্যাক্টিভ মোবিলিটি, মানে যেখানে কোনো কার্বন এমিশন হচ্ছে না, মানে হাঁটাচলা এবং সাইকেল, এবং যেটার সুযোগও রয়েছে কারণ শহরের দূরত্বগুলো ছোট ছোট, তাকে যদি আমরা প্রায়োরিটি দিই, তাহলে কিন্তু সবথেকে দ্রুতভাবে এবং কার্যকরীভাবে আমরা জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে পারবো। এটা কিন্তু একদম পরিসংখ্যান দিয়ে এটা পরীক্ষিত, মানে সত্যই এটা সারা পৃথিবী জুড়ে এই দাবিটাকে মান্যতা দিতে হবে গ্লোবাল লিডারদের। সেটা করার জন্য কিন্তু আবার যে সিদ্ধান্তগুলো নিতে হবে সেটা লোকালি নিতে হবে। মানে আমাদের কলকাতা শহরে বা একটা ওয়ার্ডে সেখানে যাতে সাইকেল লেন গড়ে ওঠে, সেখানকার কোনো একটা রাস্তা যাতে গাড়ির সংখ্যা কমে, অর্থাৎ কার ফ্রি নেটওয়ার্ক যদি করা যায় বেশ কিছু অঞ্চলকে, যে ছোট ছোট রাস্তা সেখানে যদি গাড়িকে নিয়ন্ত্রণ করা যায়, গাড়ির সংখ্যাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলেই কিন্তু এই ব্যাপারটা আস্তে আস্তে গড়ে উঠতে পারে। এটা প্রথম প্রথম মনে হবে খুব অবাস্তব ব্যাপার। আজকের এসপ্ল্যানেড শহরকে আপনি গাড়ি শূন্য ভাবতেই পারবেন না, অথচ এসপ্ল্যানেড কথাটার অর্থই কিন্তু শহরের মাঝখানে এমন একটা জায়গা যেখানে মানুষ খোলা জায়গার মধ্যে হাঁটে চলে বেড়াবেন, সাইকেল যাবে, বিক্রি বাট্টা হবে ইত্যাদি। এবং সেই ভাবনা থেকে এসপ্ল্যানেড নামটা এসেছিল। এবং আপনি যদি ইউরোপের শহরগুলো যারা খুব সফলভাবে এই ব্যাপারটা করতে পেরেছেন, তারা কিন্তু শহরের কেন্দ্রস্থলকেই গাড়ি মুক্ত করেছেন বা গাড়িকে নিয়ন্ত্রিত করেছেন, এবং গাড়ির ওপর সেখানে আলাদা ট্যাক্স চাপানো, নানা রকম প্রাইসিং করা, মানে একটা নির্দিষ্ট অঞ্চলের ভেতর যদি আপনি গাড়ি নিয়ে ঢুকতে চান ঢুকতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে এত টাকা দিতে হবে। এই ব্যাপারটা, এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারলেই কিন্তু গাড়ির সংখ্যা আপনা থেকেই কমবে। অথচ আমরা এখনও সেটা করতে পারছি না। আমরা কিন্তু সেটাই বলার চেষ্টা করছি যে গাড়িকে নিয়ন্ত্রণ করা হোক, সাইকেল এবং হাঁটাচলা এবং পাবলিক ট্রান্সপোর্টকে উৎসাহ দেওয়া হোক, তাদের সংখ্যা বাড়ানো হোক। মেয়েরা, মায়েরা তারা কিন্তু কাজে বেরোনোর সুযোগ পাবেন এই সাইকেলের সূত্র ধরে। এই গাড়ি অধ্যুষিত শহরটা ক্রমশ তাদের কাছে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে। মানে এইটা কিন্তু ক্রমশ কাটতে পারে যদি আমরা আরও বেশি মানবকেন্দ্রিক পরিকাঠামোগুলো তৈরি করতে পারি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন কলকাতা সাইকেল সমাজ কিভাবে দেখে পুরো বিষয়টাকে, তারা কি মনে করে, তাদের পরিকল্পনা কি, তারা কিভাবে পরিবর্তন আনতে চায়, কার কাছে আবেদন তারা করছেন, কি কি রকম ফলাফল পাচ্ছেন, এবং সেই নিয়ে তাদের প্রতিক্রিয়া কি আমরা শুনলাম। দুটো পর্ব জুড়ে শুনলাম। আর এই সঙ্গেই কলকাতার ইতিহাস, যে ইতিহাসের সঙ্গে সাইকেল নিবিড়ভাবে জড়িয়ে আছে, সেটাও জানলাম। এই দুটো পর্ব সাইকেল নিয়েই হয়েছে। এরকম কলকাতার ডায়েরির কোনো অনুষ্ঠান হয়নি, তাই নিঃসন্দেহে এটাকে বিশেষ বলে দাবি করতে পারি। আর অবশ্যই ধন্যবাদ জানাবো কলকাতা সাইকেল সমাজের দুজন প্রতিনিধিকে, সতঞ্জীব গুপ্ত এবং সুনীশ কুমার দেব। প্রবীণে নবীনে মিলিয়ে তারা যেভাবে আজকে আমাদের অনুষ্ঠান এবং আগের পর্বের অনুষ্ঠান ভরিয়ে তুলেছেন, তার জন্য অবশ্যই তারা ধন্যবাদের পাত্র। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।